হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়েছো এবং অলরেডি হয়ে গেল। সেই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল প্রশ্ন তোমাদের কি কি এসেছিল সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এই 2025 সালে যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বুকস যে বইটি প্রকাশ করেছে, সেই বইটি থেকে কতগুলো কমন এসেছে আজকে আমি মূলত তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি মুখে শুধু বললে সেটা হবে না, আমি শুধু মুখেই বলবো সেটা নয়, আমি প্রমাণ সহকারে তোমাদের সাথে তুলে ধরবো কি এই 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নগুলো কতটা কমন এসছে সেগুলো আমি তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান তুলে ধরার চেষ্টা করব। আমাদের যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড যে চ্যালেঞ্জার্স বুকটি রয়েছে, এটা এই বই থেকে কতগুলো কমন এসছে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব বিভাগ ক। এই বিভাগ ক এমসিকিউ যে রয়েছে 14টি, সেই 14টি কি কি প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরা হলো। এই 2025 সালে যে জিওগ্রাফি পরীক্ষাটি হলো, প্রথমটা কি, 1 নম্বর হচ্ছে বিভাগ ক থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরগুলি নির্বাচন করে দেখো। 1.1 যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলা স্তরের অভিকর্ষের টানে উচ্চভাবে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, তাকে কি বলে? উত্তরটি হয়ে যাবে গ, পঞ্জিত ক্ষয়। 1.2 এ পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটি উত্তর হচ্ছে মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিপাতকে বলা হয় কি? হ্যারিকেন। তারপরের প্রশ্ন হচ্ছে অধঃক্ষেপণের একটি উদাহরণ দাও, উত্তরটি হবে শিশির। নেক্সট, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার উত্তরটি হবে পৃথিবীর আবর্তন, ক। তারপরে আমরা জেনে নেব বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্র জল প্রবল বেগে নদীর মোহনাদের ভিতরে প্রবেশ করে, তখন তাকে কি বলে? বান ডাকা। উত্তরটি হিসেবে ঘ, বান ডাকা। 1.7 নিম্নলিখিত গুলোর মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। তারপরে দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। 1.9 দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। 1.10 হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো কি? পাইন। 1.11 নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, উত্তরটি হবে ক, রাগি। 1.12 ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, উত্তরটি হবে গ, ঘোষরি। 1.13 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো ন্যাশনাল হাইওয়ে 2, অর্থাৎ উত্তরটি হবে ক। 1.14 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব বিভাগ খ। বিভাগ খ থেকে অর্থাৎ 2.1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ এসে সেগুলো তোমাদের সাথে একটুখানি আলোচনা করা যাক। তারপর দেখো 2.1, তারপর দেখো 2.1। এই 2.1 2.1.1 মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে কি বলে? প্লায়া বলে। শুদ্ধ। 2.1.2 উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, উত্তরটি হবে অশুদ্ধ। 2.1.3 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, উত্তরটি সঠিক অর্থাৎ শুদ্ধ। 2.1.4 শুক্র ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায়, উত্তরটি হবে ভুল অর্থাৎ অশুদ্ধ, অ। তারপর 2.1.5 সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, হ্যাঁ সঠিক, উত্তরটি হবে ঠিক অর্থাৎ শুদ্ধ। তারপর দেখো 2.1.6 হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি ও পরিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, উত্তরটি হবে সঠিক অর্থাৎ শুদ্ধ। 2.1.7 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, উত্তরটি হবে সঠিক অর্থাৎ শুদ্ধ। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব বিভাগ ক্ষয়েরই 2.2 অর্থাৎ বিভাগ ক্ষয়েরই 2.2 অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ রয়েছে।
এখানে যে কোনো 6টি উত্তর করতে হবে তোমাদের। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 নম্বর, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে? ক্ষয়ভবন বলে। 2.2.2 নদী দ্বারা পরিবহন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয়। 2.2.3 বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.4 চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 কিলোমিটার হয় তখন তাকে পেরিজি বলে। 2.2.5 পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। 2.2.6 গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 2.2.7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব 2.3। এই 2.3 অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 1 নম্বর হচ্ছে কি 2.3.1 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? পলল শঙ্কু। 2.3.2 যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? আইসোটিম। 2.3.3 শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? সেটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। 2.3.4 কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? চেনাব নদী। 2.3.5 ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষের ফলে। 2.3.6 ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধানের। 2.3.7 কত সুন্দরভাবে এই বইটিতে উত্তরটি করা আছে। দেখো জলভাটা সৃষ্টির কারণ ও ফলাফল খুব সুন্দরভাবে এবং চিত্র সহকারে এখানে দেখানো হয়েছে। সুতরাং তোমাদের 5.1 অর্থাৎ 5.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সেখানে তোমাদের কমন এসছে 4টায় কমন। দেখো হিমবায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ পেজ নম্বর 32। টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্য আছে পেজ নম্বর 59। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। এটা রয়েছে পেজ নম্বর 56। আর চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, এটা রয়েছে পেজ নম্বর 80-তে। অর্থাৎ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সেখানে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্ন কিন্তু এই চ্যালেঞ্জার বুকস অর্থাৎ চ্যালেঞ্জার বই থেকে কমন এসছে। এরপর আমরা জেনে নেব 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ঠিক সেই মতো 5.1 এর মতোই এখানে 5.21 আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পেজ নম্বর কততে আছে? 116 অর্থাৎ 116-এ। এরপরে হচ্ছে 5.2.2 ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এটি রয়েছে পেজ নম্বর 139 139 নম্বর পেজে। তারপর দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। তারপর ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো। এটা কত নম্বর পেজে রয়েছে? 141 নম্বর পেজে। আমরা দেখে নেব 141 নম্বর পেজে রয়েছে কিনা, প্রমাণ সহকারে আমরা দেখে নেব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জার বই যে পেজ নম্বর 141 নম্বর পেজে সুন্দরভাবে দেওয়া আছে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। খুব সুন্দরভাবে উত্তরগুলো করা আছে। এরপর আমরা বিভাগ ঘ সবশেষে আমরা জেনে নেব ম্যাপ পয়েন্টিং অর্থাৎ সবশেষে আমরা জেনে নেব বিভাগ চ। এখানে রয়েছে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ। এখানে মোট 10টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, অর্থাৎ মোট 10 নম্বরের মানচিত্র অঙ্কন করতে হবে তোমাদের। কি কি কোশ্চেন গুলো এসছে তোমরা একটু দেখে নাও। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, এখানে আছে সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বত দেখো এই চ্যালেঞ্জার বইয়ের দেখো 154 পেজ। কত পেজ? 154 পেজ। এই 154 পেজে দেখো সাতপুরা পর্বত রয়েছে। তারপর যদি বলি মহানদী, এই মহানদী দেখো এই জায়গাটা যদি আমরা দেখি এই চ্যালেঞ্জার বইটার, তাহলে আমরা দেখতে পাবো এখানে সুন্দরভাবে এই মহানদী নদী একটি আছে। আমরা যদি দেখি এবার এই মহানদী নদী এই চ্যালেঞ্জার বুকে পেজ নম্বর হচ্ছে 154। এই 154 নম্বরে
আমরা দেখতে পেয়ে যাব এই মহানদী নদী। তাহলে তোমাদেরকে আমরা যদি দেখাই ওয়ান বাই ওয়ান, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে কল্লোল হ্রদ রয়েছে। এই কল্লোল হ্রদ কত নম্বর পেজে আছে? 154 পেজে। দেখো এই চলে আসছি 154 পেজে। কত পেজে? 154 পেজে। এই যে আমার ঠিক সেই মতো আমরা যদি আবার দেখি নেক্সটটা, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কত নম্বর পেজে আছে? 154 পেজে আছে। আবার দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল কত নম্বর পেজে আছে? 155 নম্বর পেজে আছে। পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কত নম্বর পেজে আছে? এটাও 155 নম্বর পেজে আছে। উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল, এটাও আছে 156 নম্বর পেজে। এবার আমরা দেখে নিই 156 পেজে। এবার যদি আমরা দেখি তারপরে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র কত নম্বর পেজে আছে? 156 পেজে। দেখো 156 নম্বর পেজে আছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র চিত্তরঞ্জন। তাহলে আমরা ঠিক দেখতে পাচ্ছি নবসীমা বন্দর, এটা কত নম্বর পেজে আছে? 154 নম্বর পেজে। এবার দেখা যাক 154 নম্বর পেজে আছে কিনা। এই পাতা উল্টালাম, এবার দেখে নাও 154 নম্বর পেজে আমরা পেয়ে গেলাম। 154 নম্বর পেজে আমরা পেয়ে গেলাম। এই যে দেখো ভারতের হাইটেক বন্দর অর্থাৎ নবসীমা বন্দর। ঠিক সেই মতো আমরা যদি দেখি চণ্ডীগড়, এই চণ্ডীগড়টা কত নম্বর পেজে আছে? 153 নম্বর। এই চণ্ডীগড়টি কত নম্বর পেজে আছে? 153 নম্বর পেজে। 153 নম্বর এই পেজটি রয়েছে 100। এরপর আমরা জেনে নেব চণ্ডীগড়। চণ্ডীগড় তাহলে কত নম্বর পেজে আছে? 153। চলো দেখা যাক 153 নম্বর পেজে আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। এই দেখো এখানে রয়েছে চণ্ডীগড়। 2011 সালে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরীর ন্যূনতম জনসংখ্যা কত? 10 লাখ। 2.3.8 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আরএফ স্কেল 1:50 এর মেট্রিক টন কত? এরপর তোমরা মিলিয়ে নাও বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি। এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। তো 2.4.1 ভিলাইয়ের সঙ্গে হবে লৌহ ইস্পাত শিল্প, লাদাখ হবে 4 নম্বর খারদুংলা, আর 2.4.3 রাজস্থানের সঙ্গে হবে লুনি, আর 2.4.4 হবে কান্ডালার সঙ্গে করমুক্ত বন্দর। এরপর আমরা জেনে নেব বিভাগ গ। এই বিভাগ গ থেকে তোমাদের মোট 6টি অ্যান্সার করতে হবে, আর প্রত্যেকটি কোশ্চেনের মার্কস হচ্ছে 2 নম্বর, অর্থাৎ 12 নম্বরের জন্য 6টি অ্যান্সার তোমাদেরকে করতে হবে। এবং সাথে বিকল্প প্রশ্ন রয়েছে। কি কি বিকল্প প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু লক্ষ্য করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বিভাগ গ থেকে যে 6টি অ্যান্সার করতে হবে, মার্কস প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। দেখো 6টাতে যে 6টাই লিখতে হবে এবং তার সাথে যে 6টি লিখতে হবে এবং অথবা আছে, সেই অথবাগুলো কমন পাওয়া গেছে। তাহলে বোঝা গেল এখানে 6টা লিখতে হবে 2 নম্বর করে, 12 নম্বরের 6টা লিখতে হবে 2 নম্বরের করে। এখানে 6টা অ্যান্সার করতে হবে, মার্কস হচ্ছে 2 নম্বর করে, তাহলে 12 নম্বরের। এই 12 নম্বরে দেখো তোমরা যদি লক্ষ্য করো একটু সুন্দরভাবে, তাহলে অথবা গুলোও কিন্তু কমন পাওয়া গেছে এই চ্যালেঞ্জার্স বুক থেকে। এবার আমি চলে আসছি বিভাগ ঘ। এই বিভাগ ঘ থেকে তোমাদের করতে হবে মোট 4টি কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 3 নম্বর, অর্থাৎ মোট 12 নম্বরের। এরপর আমরা জেনে নেব বিভাগ ঘ। এই বিভাগ ঘয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কয়টাই অ্যান্সার করতে হবে? 4টি করতে হবে, নম্বর হচ্ছে 3 নম্বর করে। দেখো 1 নম্বর হচ্ছে কি, অশ্ব আকৃতি হ্রদের সৃষ্টির চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এটি এই চ্যালেঞ্জের বইয়ে রয়েছে পেজ নম্বর 27-এ। তারপর আমরা যদি দেখি আয়ন বায়ু, এটা তো আবার অথবা তো কমন পেয়ে গেছে। এই অথবা দেখো, এরপর তোমরা দেখো অথবা তো রয়েছে। দেখো আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। এটা কত নম্বর পেজে রয়েছে? 54 নম্বর পেজে। এবার আমরা 54 নম্বর পেজটা করে দেখবো।
প্রশ্নের উত্তরটি রয়েছে কিনা। এই দেখো, এটা চ্যালেঞ্জের বই, 10ম শ্রেণীর ভূগোল চ্যালেঞ্জার। দেখো পেজ নম্বর 54, একবারে তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ, আয়ন বায়ু ও প্রস্থায়ন বায়ুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর 54। তাহলে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিতে পারলাম। তাহলে আমি তোমাদের সাথে প্রমাণ করি। এরপর আমরা দেখে নেব বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। কত নম্বর পেজে রয়েছে? 92 পেজ। এবার চলো আমরা 92 পেজটা করে দেখি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি পূজা প্রকাশনের চ্যালেঞ্জার বুকস প্রাইভেট লিমিটেড শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আমি তোমাদের সামনে যে প্রশ্নটা দেখালাম 2025 সালে এসছে, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। পেজ নাম্বার হচ্ছে 92। এবার দেখো তোমরা, এই পেজ নাম্বার হচ্ছে 92, চ্যালেঞ্জার বুকস। হ্যাঁ, খুব সুন্দরভাবে অ্যান্সারটি করা হয়েছে। এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি। এবার আমরা দেখে নেবো বিভাগ ওয়া। এই ওয়া বিভাগ থেকে অর্থাৎ 5.1 থেকে দুটি কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 নম্বর, অর্থাৎ 10 নম্বরই টোটাল। এবং 5.2 থেকে দুটি কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 নম্বর, অর্থাৎ এখান থেকেও 10 নম্বরের। এবার যদি আমরা দেখি বিভাগ ও, এখানে আমাদের করতে হবে 5.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এটা আমরা পেয়ে যাব পেজ নম্বর 32। দেখো, তাহলে পেজ নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহকারে আলোচনা করো। দেখো পেজ নম্বর হচ্ছে 32। এখানে সুন্দরভাবে অ্যান্সারটা করা আছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এরপর আমরা জেনে নেব ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পেজ নম্বর কত আছে? 59। এই চ্যালেঞ্জার বইটার আমরা জেনে নেব 59 পেজে কত। আমরা চ্যালেঞ্জার এই 2025 সালে যে ভূগোল চ্যালেঞ্জার বইটি রয়েছে, এই বইয়ে কত নম্বর পেজে রয়েছে আমরা সেটা প্রমাণ সহকারে দেখে নেব। তাহলে আমরা 59 পেজ নম্বর 59 আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। সুন্দরভাবে ছবি সহ এই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি চিত্র সহকারে এখানে বর্ণনা করা আছে। তারপর আমরা জেনে নেব পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এরপর আমরা জেনে নেব পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। পেজ নম্বর হচ্ছে 56। আমরা দেখে নেব পেজ নম্বর 56 এ আছে কিনা প্রমাণ সহকারে আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখে নাও। দেখো তোমরা, এই হচ্ছে পেজ নম্বর 56, আর এখানে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যান্সারটি। এরপর যদি আমরা দেখি চিত্র কি বলছে 5.1.4 এ চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। পেজ নম্বর হচ্ছে 80।